নমস্কার, আমি বন্ধু অরিন্দম। বন্ধু অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। শ্রী অরবিন্দের জীবনী নিয়ে যে পর্বগুলি চলছে তার দ্বিতীয় পর্বের আলোচনায় আমরা আসছি। প্রথম পর্বে যে আলোচনা হয়েছিল তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এবার আসা যাক গল্পে। 2 বছর পরের কথা, 1879 সাল। তখন এ দেশে চলছে মহারানী ভিক্টোরিয়ার রাজত্ব। এই বছরে কোনো এক সময় একখানা জাহাজ চলেছে ভারতবর্ষ থেকে ইংল্যান্ডের দিকে। সেই জাহাজে অন্যান্য যাত্রীদের মধ্যে রয়েছেন একটি বাঙালি পরিবার। সাহেব ডাক্তার কেডি ঘোষ সপরিবারে চলেছেন ইংল্যান্ডে। 3 ছেলে, 1 মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি নিজের দেশ ছেড়ে বিলেতে চলেছেন। তার ইচ্ছা ছেলেরা সেখানেই লেখাপড়া শিখবে আর তিনি ওই দেশে ডাক্তারি করবেন। অবশ্য আরও একটা কারণ ছিল সপরিবারে যাওয়ার। স্বর্ণময়ীর তখন খুব অসুখ, মাথার অসুখ। অরবিন্দের জন্মের সময় থেকেই এই অসুখটা হয় এবং এজন্য কৃষ্ণধন খুবই চিন্তিত ছিলেন। সেই অসুখের ভালো মতন চিকিৎসার ব্যবস্থা করার জন্যই তার সপরিবারে এইভাবে বিদেশ যাত্রা। ছেলেদের সাহেব করে তুলবেন এই যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি, সেই প্রতিজ্ঞা তার একটুও টলেনি। বিশেষ করে অরকে যাতে পুরোদস্ত সাহেব করে তোলা যায় সেজন্য ঘোষ সাহেব তাকে 7 বছর বয়সেই নিয়ে এলেন ইংল্যান্ডে। ভাবতে পারা যায় সেই 7 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত অরবিন্দের ছাত্রজীবন অতিবাহিত হয় ইংল্যান্ডে। রামায়ণে রামচন্দ্রের 14 বছরে বনবাসের কথা সবাই আমরা পড়েছি, কিন্তু ছেলেবেলা থেকে অত বছর ধরে সুদূর ইংল্যান্ডে লেখাপড়া করেছেন। এমন অদ্ভুত কথা আমাদের দেশে আর কোনো মহাপুরুষের জীবনে কেউ কি পেয়েছে? ইংল্যান্ডে গিয়ে আমাদের দেশের অনেক কৃতি সন্তানই পড়েছেন এবং অনেকে আজও পড়ে থাকেন। তবে তাঁরা যেতেন উচ্চশিক্ষা লাভের জন্য। এখান থেকে বিএ বা এমএ পাশ করে বিলেতে লন্ডন বা কেমব্রিজের বিদ্যালয়ে অথবা ওখানকার নামকরা কোনো কলেজে ভর্তি হয়ে তারা গবেষণা কিংবা উচ্চশিক্ষা লাভ করতেন। এইভাবে অনেক ভারতীয় মনীঋষি বিলেতে যেতেন। অনেকে যেতেন ব্যারিস্টারি পড়তে, আবার কেউ যেতেন ডাক্তারিতে উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। কিন্তু অরবিন্দের দৃষ্টান্তটি একেবারে আলাদা। তিনি 7 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত ওদেশে পড়াশোনা করেছেন। 1-1টা বছর নয়, পুরো 14টা বছর এইভাবে তিনি সুদূর প্রবাসে কাটিয়েছেন। এর মধ্যে একবারও দেশে ফেরেননি, ফেরার ইচ্ছাও কখনো প্রকাশ করেননি। অনেকে 1 বছর কেন 1 মাস বিলেত থেকে ঘুরে এসেই সাহেব হয়ে যায়। সাহেবিয়ানায় ফুটে ওঠে তাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত। কিন্তু ভাবলে আশ্চর্য হতে হয় যে আমাদের শ্রী অরবিন্দ 14 বছর ওদেশে থেকেও এতটুকুনি বদলাননি, না চালচলনে না আদব কায়দায়। জীবনের এই 21 বছর বয়স পর্যন্ত মাতৃভাষার সঙ্গে তার কোনো পরিচয়ই হয়নি। তবু মনে প্রাণে চিন্তায় এবং কর্মে বাঙালি অরবিন্দ খাঁটি বাঙালিই ছিলেন। মাতৃভাষা তিনি শিক্ষা করলেন বিলেত থেকে ফেরার পর। 14 বছর বাদে দেশে ফিরলেন তিনি খাঁটি ভারতীয় হয়েই। ময়ূরপুচ্ছধারী দেশি সাহেব হয়ে ফেরেননি। কাকের বাসায় মানুষ হয়েও কোকিলের বাচ্চা যেমন কোকিলই থাকে, আমাদের অরবিন্দও তেমনি ইংরাজি লেখাপড়া শিখে অশৈশব ইউরোপীয় সভ্যতার মধ্যে মানুষ হয়েও ভারতীয় ছিলেন। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর, কলকাতা থেকে ম্যানচেস্টারে এলেন ডাক্তার কেডি ঘোষ। অরবিন্দের বয়স তখন 7 বছর। এত ছোট ছেলেকে এখানকার কোনো স্কুলে দেওয়া ঠিক হবে না। এই চিন্তা করে ঘোষ সাহেব অরকে ম্যানচেস্টারে এক সাহেব পরিবারের মধ্যে রেখে দিলেন আর অন্য ছেলে দুটিকে বিনয়ভূষণ ও মনমোহনকে
ভর্তি করে দিলেন সেখানকার একটি গ্রামার স্কুলে। দাদারা বাবার কাছ থেকে স্কুলে পড়েন আর তাদের ছোট ভাইটি অন্যত্র পড়তে থাকেন। যে পরিবারের মধ্যে অরবিন্দকে রেখে দেওয়া হয়েছিল ম্যানচেস্টারে, তাদের সবাই জানত ড্রাইভ পরিবার বলে। মিস্টার ড্রাইভ আর তার স্ত্রী দুজনে খুব যত্নের সঙ্গে এই কিশোর ভারতীয় ছেলেটিকে লেখাপড়া শেখাতে লাগলেন। এদের সঙ্গে ডাক্তার ঘোষের আগে থাকতেই পরিচয় ছিল। প্রথমে তারা ভেবেছিলেন ভারতীয় ছেলে হয়তো ভালো ইংরাজি জানে না, তাকে শেখাতে কষ্ট হবে। কিন্তু প্রথম দিনেই সে ভুল ভেঙে গিয়েছিল। শ্রী অরবিন্দ দার্জিলিংয়ের কনভেন্টে মাত্র 2 বছর পড়েছিলেন। ওই সময় তিনি যা শিখেছিলেন 10 বছর বয়সে অনেক ছেলেও তা শিখতে পারে না। 7 থেকে 13 এই 6 বছর অরবিন্দ ড্রাইভ পরিবারের তত্ত্বাবধানে থেকেই লেখাপড়া শিখেছিলেন। মিসেস ড্রাইভ ইংরাজি পড়াতেন আর মিস্টার ড্রাইভ শেখাতেন ল্যাটিন। আমাদের দেশে যেমন সংস্কৃত, ওদের দেশে তেমনি ল্যাটিন প্রাচীন ভাষা। মিস্টার ড্রাইভ তখনকার দিনে এই ভাষায় ছিলেন একজন খুব বিখ্যাত পণ্ডিত। এরপর ম্যানচেস্টার থেকে লন্ডন, সন 1885 অরবিন্দ লন্ডনের বিখ্যাত সেন্ট পল স্কুলে ভর্তি হলেন। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে এই 1885 সালটি খুবই স্মরণীয় হয়ে আছে। আমাদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ভারতীয় জাতীয় কংগ্রেস এই বছরেই স্থাপিত হয়েছিল। বিখ্যাত বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এ আমাদের কম গৌরবের কথা নয়। সেন্ট পল স্কুলের হেডমাস্টার এই ভারতীয়টির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। অরবিন্দের শান্তশিষ্ট আচরণ এবং প্রতিভার জন্য 13 বছরের ছেলের ইংরাজি ল্যাটিন ভাষায় দখল দেখে তিনি অবাক হয়ে গেলেন। কোনো ইন্ডিয়ান বয় যে এত বুদ্ধিমান হতে পারে এটা তার ধারণার বাইরেই ছিল। তিনি অরবিন্দকে যত্নের সঙ্গে গ্রিক ভাষা শেখাতে আরম্ভ করলেন। এটিও ইউরোপের একটি প্রাচীন ও খুব কঠিন ভাষা। অল্প দিনের মধ্যেই উচ্চ শ্রেণীতে প্রমোশন পেলেন তিনি। তার কৃতিত্ব দেখে সবাই মুগ্ধ হয়। সহপাঠীরা ভাবত এত কম বয়সে একজন ভারতীয় ছেলে এত বুদ্ধিমান আর মেধাবী। ইতিমধ্যে কৃষ্ণধন, তার স্ত্রী, মেয়ে আর তাদের নবজাত শিশু সবাই দেশে ফিরে গেছেন। ছোট ভাই আবার কোথা থেকে এলো? অসুস্থা স্ত্রী নিয়ে ডাক্তার ঘোষ যখন এদেশে চলে আসেন তখন স্বর্ণময়ী সন্তান সম্ভবা ছিলেন। ইংল্যান্ডেই এই শিশু ভূমিষ্ঠ হয়েছিলেন। উত্তরকালে এই শিশুই বারীন্দ্র কুমার ঘোষ নামে পরিচিত হয়েছিলেন। শুধু তাই নয়, অরবিন্দ যখন বিপ্লব আন্দোলনে ঝাঁপ দিয়েছিলেন তখন তাঁর এই ছোট ভাইটি হয়ে উঠেছিল শেষদার ডান হাত। সেসব কথা পরে যথাস্থানে বলা যাবে। বড়দা ও মেজদা পড়েন কেমব্রিজে, অরবিন্দ লন্ডনে। স্কুলের হোস্টেলেই তিনি থাকেন। 3টি ছেলেকে বিলেতে রেখে পড়ানো বড় কম খরচের ব্যাপার ছিল না। সেন্ট পল স্কুলে তার ছাত্র জীবনের মেয়াদ ছিল 4 বছর। এইখান থেকে সিনিয়র স্কলারশিপ নিয়ে 1889 সালে 17 বছর বয়সে তিনি এসে ভর্তি হলেন কেমব্রিজের কিংস কলেজে। কিংস কলেজ ইংল্যান্ডের একটি নামকরা কলেজ। ম্যানচেস্টার এবং লন্ডনের স্কুলে পাঠ্য বই ছাড়া অরবিন্দ গ্রিক এবং ল্যাটিন ভাষায় প্রাচীন ইউরোপীয় সাহিত্য বেশি করে পড়েছিলেন। সেন্ট পল স্কুলে শেষের 3 বছর তিনি স্কুলের বই বড় একটা পড়তেন না। ঝোঁকটা ছিল তার সাধারণ পাঠের দিকেই। ইংরাজি সাহিত্য, উপন্যাস, ফরাসি ভাষা এবং প্রাচীন মধ্যযুগ ও আধুনিক ইউরোপের ইতিহাস এইসব তিনি বিশেষ করে পড়তেন। এছাড়া ইতালীয়, জার্মান এবং স্প্যানিশ ভাষাও কিছু কিছু তিনি শিখেছিলেন। এই সময় যে 4 বছর সেন্ট পল স্কুলে তিনি পড়েছিলেন সেই 4 বছর
প্রত্যেকটি বাৎসরিক পরীক্ষায় প্রত্যেক বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সমস্ত ছাত্রের মধ্যে তিনিই প্রথম হতেন। লন্ডনের শিক্ষক সমাজের দৃষ্টিও তিনি এইভাবে আকর্ষণ করেন। ওখানকার ছাত্রমহলে মেধাবী ও প্রতিভাবান ছাত্র হিসাবে এই ভারতীয় ছাত্রটির নাম ছড়িয়ে পড়েছিল। ক্লাসের পাঠ্য বই পড়তে তার খুব অল্প সময়ই লাগত, সেজন্য খুব বেশি পরিশ্রম তাকে করতে হতো না। শিক্ষকরা দেখে অবাক হয়ে যেতেন। সেন্ট পল স্কুলে পড়ার সময় কিশোর অরবিন্দ কবিতা লিখতে আরম্ভ করেছিলেন। সেই যে দার্জিলিং কনভেন্ট স্কুলের হেডমাস্টার মশাই বলেছিলেন, তুমি একদিন বড় কবি হবে, সেই কথাটি বালকের মধ্যে গেঁথে গিয়েছিল। সন 1888 জানুয়ারি মাস, সেন্ট পল স্কুলের আজ প্রাইজ ডে, অর্থাৎ বাৎসরিক পারিতোষিক বিতরণী সভা। সবার কর্মসূচির মধ্যে পারিতোষিক দোয়া, ভিন্ন ছাত্রের গান, আবৃত্তি ও অভিনয় আছে। ওয়ার্ড সওয়ার্থের কোকিল কবিতাটি আবৃত্তি করেন অরবিন্দ। সবার কাজ আরম্ভ হল। যথাসময়ে কবিতাটি আবৃত্তি করলেন তিনি। বিশুদ্ধ উচ্চারণ, সুমিষ্ট কণ্ঠস্বর, সকলে শুনে মুগ্ধ হয়। সবচেয়ে ভালো আবৃত্তি করার জন্য একটি সোনার মেডেল পেলেন তিনি। ছাত্র জীবনে পাওয়া এই মেডেলটি তিনি যত্নের সঙ্গে রক্ষা করেছিলেন। পরীক্ষায় প্রথম হওয়ার দরুন তিনি একটি প্রাইজ পেয়েছিলেন। এই দুটি খবর এক চিঠিতে অরবিন্দ কলকাতায় বাবাকে লিখে জানিয়েছিলেন। ছেলের এই কৃতিত্বে আমরা অনুমান করতে পারি যে পিতা কিভাবে খুশি হয়েছিল। এত খ্যাতি, এত সম্মান, তবুও তার মধ্যে গর্বের লেশ মাত্র নেই। দাম্ভিকতা কথাবার্তায় নেই, তেমনি বাচালতাহীন বিনয়ে নম্র ব্যবহার, তেমনি শান্ত সৌম্য চালচলন, মুখে তেমনি মৃদু হাসি। সার্থক নামা ছিলেন তিনি। নামের সঙ্গে সঙ্গতি রেখে তার মন ও চরিত্র দুই ঠিক যেন একটি ফুটন্ত পদ্মের মতোই বিকশিত হয়ে উঠেছিল। তার সৌরভে সকলেই আমোদিত। ইংরেজ কবি ওয়ার্ড সওয়ার্থের কোকিল কবিতাটি সেদিন আবৃত্তি করার পর অরবিন্দ সেই রাতে ওইরকম একটি কবিতা লিখলেন, 14 লাইনের একটি সনেট। পরের দিন হেডমাস্টারকে দেখালেন কবিতাটি। এমনিতেই কৃতি ছাত্র হিসেবে অরবিন্দ ছিলেন তার বিশেষ প্রিয় ছাত্র, কিন্তু যখন এই কৃষক ছাত্রের লেখা কবিতাটি তিনি পড়লেন, তখন বিস্ময়ের আর পরিসীমা রইল না। অন্য সব মাস্টারদের সামনে তিনি সেটি পড়ে শোনালেন। তারাও সকলে এক বাক্যে কবিতাটির প্রশংসা করলেন। ভাবে এবং ভাষায় যেমন সুন্দর, তেমনি ছন্দে নির্ভুল। স্কুলের ম্যাগাজিনে সেই কবিতাটি ছাপা হলো। কিংস কলেজ, কেমব্রিজ। অরবিন্দ এসে ভর্তি হলেন 1889 সালে। 3.5 বছর এখানে পড়েছিলেন। গ্রিক এবং ল্যাটিন সাহিত্যের পরীক্ষায় সমস্ত প্রাইজগুলি প্রথম বছরেই তিনি লাভ করেন। তখন তার বয়স 17 বছর। অল্প দিনের মধ্যে কলেজের সকল অধ্যাপকের প্রিয় পাত্র হয়ে উঠলেন তিনি। এই বয়সেই একটা ভাষাই অনেক ছাত্র ভালো করে আয়ত্ত করতে পারে না। আর কি আশ্চর্য, এই ভারতীয় ছাত্রটি শুধু ইংরাজি নয়, গ্রিক এবং ল্যাটিনেও তার জুড়ি কেউ নেই। ইউরোপের আরও 4টি ভাষায় তিনি এরই মধ্যে সুপণ্ডিত হয়ে উঠেছেন। তারা আরও দেখে আশ্চর্য হলেন, শুধু কি স্কুল কলেজের পাঠ্যপুস্তক, ছেলেটির জ্ঞানের পরিধি এই বয়সেই তার বাইরে চলে গেছে। এই অল্প বয়সেই পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির মর্মস্থলে তিনি অনায়াসেই প্রবেশ করতে সক্ষম হয়েছেন। কেমব্রিজে ট্রাইবস পরীক্ষায় সমস্ত ছাত্রদের মধ্যে প্রথম হলেন শ্রী অরবিন্দ। মাসিক 40 পাউন্ডের একটা স্কলারশিপ তিনি পেলেন। আর 2 বছর পড়লে তিনি ডিগ্রিটা পেতেন। কিন্তু সবই তার জানা হয়ে গেছে এবং শেখা হয়ে গেছে। ডিগ্রির জন্য তিনি খুব একটা লালায়িত ছিলেন না। শিক্ষার সাধনায় সেই আদর্শকেই তিনি মেনে চলতেন, যে আদর্শের মধ্যে অধ্যয়নকে তপস্যা বলা হয়েছে। এই 3.5 বছরেই তার ভবিষ্যৎ জীবনের ছক
অনেকটা ঠিক হয়ে গেছিল। এখানে উল্লেখ করতে হয় যে ইংল্যান্ডে শেষের 3 বছর ছিল 3 ভাইয়ের জীবনে খুব দুঃখ, কষ্ট ও দারিদ্র্যের সময়। এমনও দিন গেছে যখন তাদের সারা দিন আহার্য ছিল একখানা কি দুখানা স্যান্ডউইচ আর রুটি, সামান্য একটি মাখন আর 1 কাপ চা। কেন এমন হয়েছিল? কারণ কৃষ্ণধনের আর্থিক অবস্থা তখন খুব খারাপ হয়ে গিয়েছিল। স্ত্রীর চিকিৎসার জন্য তাকে দেওঘরে একটি আলাদা বাড়িতে রাখতে হয়েছিল। বৃদ্ধ রাজনারায়ণ বসু তখন এখানেই থাকতেন। শেষের দিকে ডাক্তার ঘোষ বিলাতে ছেলেদের নিয়মিত মাসোহারা পাঠাতে পারতেন না। কেমব্রিজে ট্রাইবস পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হয়ে অরবিন্দ যে বৃত্তি পেয়েছিলেন তাই দিয়েই নিজের পড়ার খরচ তিনি নিজেই বহন করতেন। এইবার বলবো তার সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার কথা। করো হবে একজন সুদক্ষ শাসক, কৃষ্ণধনের এই ছিল আশা। কিংস কলেজে পড়া শেষ হওয়ার আগেই 1890 সালে কলকাতা থেকে তিনি তার 3য় পুত্রকে একটি চিঠিতে লিখলেন, এইবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তৈরি হও। সিভিল সার্ভিস ICS এই পরীক্ষায় কৃতকার্য হতে পারলে জজ ম্যাজিস্ট্রেট হওয়া যায় এবং অর্থে ও সম্মানে সমাজের মধ্যে প্রতিপত্তিশালী হওয়া যায়, প্রতিষ্ঠা লাভ করা যায়। এ কথা অরবিন্দ ভালো রকমই জানতেন। তার বাবাই তো একজন IMS অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের লোক। বাবার সেই চিঠিতে আরও অনেক কথা লেখা ছিল। সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে তুমি দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে, এই আমার আশা। কিন্তু ছেলের মনের আশা ছিল অন্য রকমের। তবুও বাবার যখন ইচ্ছা ও আদেশ, ছেলে হয়ে তিনি তো আর সে কথা অমান্য করতে পারেন না। মেজদা এখান থেকে পাশ করে ফিরে গেছেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা শুরু করে দিয়েছেন। এই খবর শুনে অরবিন্দের মনেও ইচ্ছা জেগেছিলেন যে তিনিও দাদার মতন অধ্যাপক হবেন, কিন্তু বাবার ইচ্ছা সিভিলিয়ান হতে হবে অরবিন্দ ঘোষ ICS। কি আর করেন, 1890 সালেই ওই পরীক্ষা দিলেন। অরবিন্দ যখন ওই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন চিত্তরঞ্জন দাস বিলেতে এসেছেন ওই পরীক্ষা দিতে। এখানেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। 2 বন্ধুতে একই সঙ্গে ওই পরীক্ষায় অকৃতকার্য হন। তখন চিত্তরঞ্জন ব্যারিস্টারি পড়তে থাকেন ও যথাসময়ে কৃতকার্য হয়ে ফিরে আসেন। অরবিন্দ ঠিক অকৃতকার্য হননি। পরীক্ষাতে তিনি 4র্থ স্থান অধিকার করেছিলেন, কিন্তু সিভিল সার্ভিসের সোনার শিকল পায়ে পড়বেন না বলেই তিনি ঘোড়ায় চড়া পরীক্ষাটি ইচ্ছা করেই দেননি। না ডিগ্রি নেওয়া না সিভিলিয়ান হওয়া, কোনোটাতেই তার আকর্ষণ ছিল না। ICS হওয়ার জন্য অন্তর থেকে কোনো তাগিদই তিনি বোধ করেননি, এই কথা তিনি নিজেই বলেছেন। এই পরীক্ষায় গ্রিক ও ল্যাটিনে তিনি রেকর্ড নাম্বার পেয়ে প্রথম হয়েছিলেন। আর এই পরীক্ষায় 3য় স্থান অধিকার করেন একটি ইংরেজ যুবক, তার নাম বিচক্রফট। শুনলে অবাক হতে হয়, 18 বছর বাদে এই বিচক্রফটের সঙ্গে ভারতবর্ষে কলকাতায় অরবিন্দের দেখা হয়েছিল। তখন একজন ছিলেন বিচারকের আসনে আর অন্যজনকে দেখা গিয়েছিল আসামির কাঠগড়ায়। রোমাঞ্চকর সেই ঘটনাটির কথা আমরা যথাস্থানে বলবো। অরবিন্দ ঘোষই প্রথম ভারতীয় যিনি ICS হওয়ার প্রলোভন ত্যাগ করেছিলেন। তাঁর এই দৃষ্টান্তের অনুসরণ করেই 1920 সালে নেতাজি সুভাষচন্দ্র IS ত্যাগ করেছিলেন। ভারতীয়দের মধ্যে সুভাষচন্দ্রই প্রথম এই কাজ করেছিলেন। 1 বছর বাদে 1892 সালে ক্লাসিক্যাল ট্রাইবসে প্রথম হয়ে অরবিন্দ কেমব্রিজের স্নাতক হলেন। এইবার তিনি দেশে ফিরবার জন্য প্রস্তুত হলেন। এইভাবে শেষ হয় ইংল্যান্ডের তার গৌরবময় ছাত্রজীবন। ইউরোপের জ্ঞান ও গরিমায় বিভূষিত হয়ে 1893 সালে ফেব্রুয়ারি মাসে
তিনি যখন স্বদেশে ফিরে এলেন তখন কৃষ্ণদন আর জীবিত ছিলেন না। সেই সময় কলকাতার গোমেশ লেনে একটি ভাড়া বাড়িতে থাকতেন ভগিনী সরোজিনী ও কনিষ্ঠ বারিন্দ। আজকের মতন দ্বিতীয় পর্বের সমাপ্তি এখানে করছি। আগামী দিনে আমরা তৃতীয় পর্ব নিয়ে আসব। আপনাদের প্রত্যেককে অনুরোধ রাখব, আমার এই ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।